12ই জানুয়ারি 1972 সনে বঙ্গবন্ধু সরকার ভালোই মন্দ মিলে 54 বছরে ওই সরকারটিকে শ্রেষ্ঠ সরকার, তাদের ভুল ত্রুটি আছে সেই ব্যাপারে বিতর্ক হবে ইতিহাসে, কিন্তু তাদের মতো ত্যাগী গুণী জ্ঞানী মানুষ কোন সরকারে ছিল 72-এর সরকারের মধ্যে। এর মধ্যে ত্রুটি আছে, আপনি বাকশাল ত্রুটি নিয়ে সমালোচনা করতে পারেন, বঙ্গবন্ধু ইত্যাদি অনেক কিছু আছে, কিন্তু সরকারটা আছে। তো সেই অবস্থাতে ওই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ ভিন্ন পথে পরিচালিত, এবং সেই ভিন্ন পরিচালিত হওয়ার পথ পরিক্রমায় আজকে 54 বছর পরে এসে বলতে হয় যে বাংলাদেশ তার পথেই হারিয়ে ফেলেছে। এটা স্বাধীন বাংলাদেশ বলে চেনা যায় না, এটা কোনো স্বাধীন দেশ নয়। মানুষের কাছে সারা পৃথিবীতে এটা কোনো দেশ, এটার কোনো আইন নাই, আদালত নাই, কোনো ধরনের খুঁটি নাই, কিচ্ছু নেই, সভ্যতা নাই, সংস্কৃতি নাই, কে নেতা কেউ জানে না। প্রতিদিন প্রতি মুহূর্তে সারাদিন ভোর থেকে উঠে রাত্র 12টা পর্যন্ত শুধু হইচই, গন্ডগোল, শুধু মব, শুধু চান্দাবাজি, ধান্দাবাজি, কোনাকুনি ইত্যাদি ইত্যাদি। এর বাইরে কিছু আছে এই দেশ এখন আর মনে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাই, এই দেশ এখন পথ হারায় ফেলছে, এখন সেই পথে কবে তুলতে কে পারবে আমি জানি। জি জি, ধন্যবাদ। যে দেশ ছিল ভালোই মন্দ মিলে, সেই দেশের পরিবর্তনের মধ্য দিয়ে আজকে দেশ শেষ হয়ে গেছে। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। 15 তারিখ পর্যন্ত আমাদের এই চ্যানেল 16 থেকে আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবো আমাদের এই অনুষ্ঠানের মধ্য থেকে, এবং আপনারা অনেকেই আমাদেরকে মন্তব্য করে পাঠাচ্ছেন। ফজলুর রহমান সাহেব যে কথাটি বললেন, 15ই আগস্টের পর বাংলাদেশ পথ হারিয়েছে, এবং বাংলাদেশ আসলেই পথ হারিয়েছে, এবং এখন বাংলাদেশ যে অবস্থায় যেখানে আছে, বাংলাদেশের সংবিধান নেই, বাংলাদেশের গণতন্ত্র নেই, বাংলাদেশে মব ভায়োলেন্সের কথা বলা হচ্ছে। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে মিছিল, মিটিং, সমাবেশ, মহাসমাবেশ, জনগণের নাভিশ্বাস। মিছিল, মিটিং, মিছিল, সমাবেশ, মহাসমাবেশ, জনগণের নাভিশ্বাস। প্রতি মুহূর্তে প্রতি কথায় আন্দোলন, রাস্তা বন্ধ, হরতাল নেই, কিন্তু যানজট, মানুষের কষ্ট। ঢাকা শহরে যত মানুষ আছে, ঢাকা শহরে এই মানুষ জায়গা দিতে পারছে না। একটা দেশে, একটা রাষ্ট্রে, একটা জাতিতে এই ধরনের ঘটনা কোথাও পৃথিবীতে কোনো দেশে হয় বলে আমার জানা নাই, এবং এই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই দেশে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোনো লেখাপড়া নাই, এই দেশে অফিস, আদালত, সচিবালয়ে কোনো চাকরি বাকরি কর্ম নাই, এই দেশের সমস্ত কিছু বন্ধ হয়ে আছে। এই দেশে যখন যে মনে করে যে আমি এটা বন্ধ করে দিব, শাহবাগ সে বন্ধ করে দিতে পারে, আমি প্রস্তাব বন্ধ করে দিব, সে বন্ধ করে দিতে পারে। এই যে ফ্রি স্টাইল কান্ট্রি, এই ফ্রি স্টাইল কান্ট্রি বোধহয় পৃথিবীতে কোথাও আছে বলে আমার জানা নাই। আচ্ছা, আমি জি, আমি মাঝখানে একটা প্রশ্ন করেছি যে ওই যে আপনার শরীর খারাপ মনে হয় একটু, আমি সেটা বুঝতে পারছি। একটা প্রশ্ন করতে চাই যে হ্যাঁ, সারা দেশে তারা জনসংযোগ করেছে, মিছিল মিটিং করেছে, সারা দেশে সমাবেশ করেছে, করে ঢাকা শহরে এসছে, শহীদ মিনারে দাঁড়িয়েছে, সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার। এইটা আমরা কি বাংলাদেশে আছি না অন্য কোথাও আছি? নতুন বাংলাদেশ বলতে কোনটা বোঝাতে চাচ্ছে? এই বাংলাদেশটা যারা 47-এ বিশ্বাস করে, আচ্ছা, 1947 সনের 14 আগস্ট যারা বিশ্বাস করে এটা এদের বাংলাদেশ, তারা বানাইতে চায়। এবং ওই বাংলাদেশের এই নতুন সংস্করণ হলো 24। 71-কে যারা স্বীকার করে না যে 71 একটা যুদ্ধ হয়েছিল এবং বাংলাদেশ হয়েছিল, তারা মনে করে যে এইটা নতুন বাংলাদেশ। আর আমরা মনে করি না, 1000 বছর ধরে বাঙালি জাতি ছিল, রাষ্ট্র ছিল না। আমরা যুদ্ধ করে 1971 সনে 30 লক্ষ লোকের জীবনের মাধ্যমে, সমস্ত কিছু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে একটা রাষ্ট্র সৃষ্টি করেছিলাম, যেখানে পাকিস্তানি হানাদার বাহিনীর রেসকোর্স ময়দানে, আজকে যেখানে ওই শিবিরের ছেলেরা গান গায়, ওইখানে তাদের পূর্বপুরুষেরা আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল 93,000। সেই যে বাংলাদেশ 16ই ডিসেম্বরে যেখানে সূর্য উদিত হয়েছিল, যুদ্ধ শুরু হয়েছিল 26শে মার্চ। কাজেই ওই বাংলাদেশই আসল বাংলাদেশ। এখন যারা নতুন বাংলাদেশ বলতে চায়, কি বলতে চায় আমি জানি না, তবে আমার ধারণা, এবং এটা সবাই বুঝে,
এরা পাকিস্তানের সেই পূর্বপুরুষদেরকে এরা স্মরণ করে এটাকে নতুন বাংলাদেশ বলতে চায়। প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন প্লিজ একটু লাইভটি শেয়ার করে দিবেন। আর রওশন আহমেদ তিনি লিখেছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে স্যালুট। জি ধন্যবাদ আপনাকে। আমি সূর্য তিনি বলছেন, স্যার একজন বিএনপি পন্থী আইনজীবী হয়ে আদালতে কিভাবে আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের মারধর করা হয় এটা কেন বন্ধ করতে পারছেন না? জি ধন্যবাদ আপনাকে। 5 তারিখে ঘোষণা ভালো কিছু আসবে এটা আমি মনে করি না। আমার অভিজ্ঞতা বলে ইউনূস সাহেব যাই দেয় বাংলাদেশের বিপক্ষে ঘোষণা। বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, সংবিধান এই সব কিছু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঘোষণা যাই দেয়, কারণ তারা এই কাজটা করার জন্যই মূলত ক্ষমতাটাকে কুক্ষিগত করছে। 5ই আগস্ট ঘটাইছে, যেখানে বাংলার কোটি কোটি মানুষের ধারণা ছিল 5ই আগস্ট গণতন্ত্র ব্যাক করবে। এটাকে একটা কি বলবো আপনাকে, একটা সাংঘাতিক ধরনের একটা অসভ্য দেশে পরিণত করা ছাড়া যুবকদের আর কোন কাজ আছে বলে আমার মনে হয়। আমার কাছে মনে হয় না এই দেশে ভালো যুবকেরা কবে আসবে। সেই যুবক যে যুবক দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, দেশের ভবিষ্যতের জন্য কাজ করবে, সত্য এবং ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে জ্ঞান অর্জনের জন্য নিজেকে নিয়োজিত করবে। আমার দেশে সেই ছাত্র যুবক কবে আসবে আমি সেটাই দেখতে চাই। সেই রাজনীতি কবে আসবে যে রাজনীতি পরস্পরের প্রতি শ্রদ্ধা, পরস্পরের প্রতি বন্ধুত্ব, যে রাজনীতি দেশের মানুষের মুক্তির জন্য মানুষকে মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করবে, সেই রাজনীতি কবে আসবে আমি এটা বুঝি না। জি আপনার মধ্য থেকে ভিতর থেকে যে রানা বোধহয় লিখতেছে ফজলুর রহমান বোধহয় ভুয়া মুক্তিযুদ্ধ। না রে বাবা, তোমার বাপের যুদ্ধ করছে, এগুলা কয় না বাবা। কে বলছে দেখি এর আগেরটা কথা বলছো বাবা, এটা ঠিক না। আমি ভুয়া মুক্তিযুদ্ধ না বাবা, তোমার বাপ যদি জীবিত তাকে জিজ্ঞাসা করো। এইটা আপনি বলতে হবে না, আপনি বলতে হবে না। শিক্ষা দীক্ষার অভাব আছে এবং পারিবারিক শিক্ষা। অন্য কথা বলো বাবা। হ্যাঁ, সুন্দর কথা বললেন, সুন্দরভাবে কমেন্টস করার চেষ্টা করেন ভাইয়া। পড়াশোনা যদি করে থাকেন, মনে এটা সব পড়াশোনা যদি করে থাকেন ওই যে তাহলে সেইভাবে লেখার চেষ্টা করবেন, আমরাও সেটা পড়তেও ভালো লাগবে। হ্যাঁ, এগুলো করবেন না, এগুলো বলবেন না। শুনেছি বলে আমার খুব বেশি মনে হয়, কারণ ভালো কথাগুলো আসতে হবে এই দেশের প্রত্যেক এই দেশের মানুষ এবং এই দেশের সমাজে যারা শ্রেষ্ঠ মানুষ আছে তাদের মধ্য থেকে। এই দেশের শ্রেষ্ঠ মানুষ কারা ঢাকা, এর মধ্যে বেশিরভাগ এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমার মধ্যে মনে হয় শ্রেষ্ঠ মানুষ ছিল আগে। 1921 সনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তারপরে আজকের 104 বছরে অনেক শ্রেষ্ঠ মানুষ ছিল। এখন আমার মনে হয় তারা মুখ লুকায় বাঁচে। যদি কেউ থেকে তাকে আসলে শ্রেষ্ঠ মানুষ নাই। আমি এর আগে 100 মানুষের কথা বলতে পারবো যারা বাংলার মহান সন্তান, কিন্তু আমি এখন একজনের কথাও বলতে পারবো। একজন মানুষ নাই, একজন রাষ্ট্রবিজ্ঞানী নাই, একজন সাহিত্যিক নাই, একজন ইকোনমিস্ট থাকলেও চুপ করে থাকে ভয়ে, একজন যদি সংস্কৃতি লাইনের প্রফেসর থাকে তার কোনো কথা নাই। কোন জ্ঞানী গুণী মানুষ সব চুপ করে আছে বাংলাদেশে, সব জায়গাতে। 1 2 নম্বর হলো আমি সুন্দর সমাজ গড়ার পথে আমি এই দেশের যুব শক্তি, ছাত্র শক্তির একটা উত্থান দেখতে চেয়েছিলাম। সেই উত্থানটা 52 সনে হয়েছিল বাংলার ছাত্রদের। সে উত্থানটা 62, 64, 66, 69 হয়েছিল বাংলার ছাত্রদের। শ্রেষ্ঠ উত্থান হয়েছিল বাংলার ছাত্র যুবকদের 1971 সনে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ যুব শক্তি হিসাবে চিহ্নিত হয়েছিল পৃথিবীর কাছে। কিউবার যুবকেরা যেমন একদিন শ্রেষ্ঠ যুব শক্তি হিসাবে চিহ্নিত হয়েছিল, ভিয়েতনামের ছাত্র যুবকেরা যেমন একদিন শ্রেষ্ঠ মানুষ হিসাবে পৃথিবীতে চিহ্নিত হয়েছিল। ইতিহাসের আরেক নাম ভিয়েতনাম। সেই আমি মনে করেছিলাম
5ই আগস্টের পর থেকে নতুন ভাবে বাংলাদেশের ছাত্র যুবকরা শুরু করবে। সেই ছাত্র যুবকরা শুরু করার পথে পথ দেখাবে কারা? তাদের নেতারা, যারা তাদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে গেছে, যারা একটা মেয়েকে রাত্র 12টা, 1টা, 2টা, 3টার সময় রাজপথে দাঁড়া করে রেখে স্লোগান দেওয়াইছিল, ওটা না মেধা, মেধা, মেধা। যারা স্লোগান দিয়েছিল এক দফা এক দাবি, ওই মেয়েটা হাসিনা তুই কবে দাবি, ওই মেয়েটা যে পুলিশের সামনে দাঁড়ায় বলেছিল গুলি করে মারেন, আপনার তো স্বৈরাচারের দোষর, বাবাকে বলে আসছি আমার লাশটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে, হাসিনার পতনের আগে তুমি আমার লাশটা আনবা না। ওই মেয়েটার চেহারা আর আমি এখন দেখি না। ওই যে বিশ্ববিদ্যালয়ের বাইরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে ওই যে নতুন নতুন যে কলেজ বিশ্ববিদ্যালয় গুলো, যেগুলোকে আমরা বেসরকারি বলি, ওই যে নর্থ সাউথ বলেন, ইস্ট ওয়েস্ট বলেন, ব্রাক বলেন, ঢাকা কলেজ বলেন, নটরডেম কলেজ বলেন, কমার্স কলেজ বলেন, সেই ছেলেদের সেই সুন্দর সুন্দর মুখগুলা আমার সেই সুন্দর সন্তানদের মুখগুলো আর আমি দেখি না। আমি দেখতে চেয়েছিলাম এই সন্তানেরা সুন্দর স্লোগান দিচ্ছে।